এর আগের দিন আমরা ঠান্ডা লড়াইয়ের শুরু পড়েছি, কিভাবে শুরু হলো ঠান্ডা লড়াই। আজকে আমরা পড়ব যে ঠান্ডা লড়াইয়ের প্রভাব কি করে বাকি বিশ্বতে পড়লো, বিশ্বের বিভিন্ন দেশে এর কি কি প্রতিক্রিয়া হয়েছিল। তোমরা এর আগের যদি সেশনটি না দেখে থাকো অবশ্যই দেখবা, এবং আজকের যে সেশনটা এটা একদম মন দিয়ে দেখবা। আমি প্রশ্নের ফর্মে তোমাদের টোটালটা পড়াবো এবং আমি যা যা বলবো তোমরা অবশ্যই কিন্তু নোট করবা, এবং দেখবা যে তোমাদের ভিডিও শেষে অনেক নোট তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেল। এবার আমরা পড়বো বার্লিন ব্লক বা বার্লিন সমস্যা নিয়ে। জার্মানির রাজধানী ছিল বার্লিন, একে নিয়ে যত সমস্যা শুরু হয়। আমরা এর আগেই পড়েছিলাম জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর তার পশ্চিম অংশে পশ্চিমী শক্তিজোট এবং পূর্ব অংশে সোভিয়েত শক্তিজোট নিয়ন্ত্রণ করে। বার্লিনেও সেম সমস্যা কি হয়, যে বার্লিনের বেশিরভাগ অংশ ছিল সোভিয়েত নিয়ন্ত্রিত শক্তিজোটের কাছে এবং পশ্চিম বার্লিন ছিল পশ্চিমী শক্তিজোটের কাছে। এবার পশ্চিম বার্লিনে পৌঁছানোর জন্য যাবতীয় সড়ক পথ ছিল পূর্ব বার্লিনের উপর দিয়ে, এবং সোভিয়েত চিন্তা করলো যে আমি আমার রাস্তা দিয়ে যদি তাকে যাতে না দেই, পশ্চিম জার্মানিতে যদি আমি কোনো কানেক্টিভিটি না রাখি, তাহলে পশ্চিম বার্লিন শেষ হয়ে যাবে। সেখানে খাদ্য, বস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুর অভাব দেখা দিবে, এবং প্রয়োজন হলে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম বার্লিন আমার হাতে ছেড়ে দিবে। যেমন ভাবনা তেমন কাজ। কি করলো, পূর্ব বার্লিনে যত রাস্তা আছে সড়ক পথ সোভিয়েত কি করলো, অবরোধ করে দিল। বললো এদিক দিয়ে যাওয়া যাবে না, নো এন্ট্রি। কবে করলো? 1948 সালে 28শে জুলাই। একেই বলা হয় বার্লিন ব্লক, এবং এটা চলছিল 10 মাস ধরে। তোমাদের প্রশ্ন আসতে পারে বার্লিন ব্লক কেন হয়েছিল? অপশন থাকবে বার্লিন ব্লক কবে হয়েছিল, বার্লিন ব্লক কে করেছিল, বার্লিন ব্লকের উদ্দেশ্য কি ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দেওয়ার পাত্র না। মার্কিন যুক্তরাষ্ট্র বলল ঠিক আছে, আমি দেখবো কি করে আমাকে আটকাস। সে হাওয়া পথে, বিমান পথে প্রতিদিন ওই পশ্চিম বার্লিনে খাদ্য সামগ্রী পৌঁছাইতো। 1949 সালের বসন্তকাল অবধি প্রতিদিন বিকালে 1400 বিমান সেখানে জিনিসপত্র পৌঁছা দিত, এবং এই ঘটনাকেই বলা হয় বার্লিন এয়ারলিফট। প্রশ্ন এটাও আসতে পারে। শেষ পর্যন্ত নাজেহাল হয়ে সোভিয়েত এই বার্লিন ব্লক তুলে নেয় 1949 সালের 12ই মে। এবার যদি বলে বার্লিন ব্লক কত দিন এক্স্যাক্ট চলছিল, সেটা হলো 293 দিন, আর মাস থাকলে হবে প্রায় 10 মাস। ঠান্ডা লড়াইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো কোরিয়ার যুদ্ধ। কি হয়, 1910 সালে কোরিয়া জাপানের অন্তর্ভুক্ত হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি কোরিয়া জাপানের নিয়ন্ত্রণাধীনই থাকে। তোমরা কিন্তু এগুলো সব নোট করবে। এইবার 1943 সালে কায়রো সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স সিদ্ধান্ত কি করে, কোরিয়ার ভবিষ্যৎ নিয়ে কোরিয়াকে স্বাধীনতা দেওয়ার চিন্তা করে। প্রশ্ন লিখবা যে কায়রো সম্মেলন কোথায় হয়, কবে হয়, এভাবে লিখবা। এইবার পটসডাম সম্মেলনে রাশিয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। এইবার পরিস্থিতি পাল্টি খায় কোথায়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে এবং কোরিয়ার 38 ডিগ্রি অক্ষাংশ বরাবর উত্তর কোরিয়া সোভিয়েত রাশিয়ার কাছে এবং দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে, এবং সেখানে তাদের কর্তৃত্ব স্থাপন হয়। এইবার তারা সেইখানে নিজেদের সরকার স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। কোরিয়ার স্বাধীনতা গেল জলে, এবং এইভাবেই কোরিয়াকে নিয়ে এক জটিল রাজনীতির সৃষ্টি হয়। এইবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া কোরিয়াতে এক অস্থায়ী সরকার সিদ্ধান্তের জন্য একটা বৈঠক করে মস্কোতে, এবং এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে কোরিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে একটি অস্থায়ী সরকার গঠনের চিন্তা করা হবে, কিন্তু এই বৈঠক ব্যর্থ হয়। এইবার মার্কিন যুক্তরাষ্ট্র কি করে, 1947 সালে কোরিয়া সংক্রান্ত সমস্যা জাতিপুঞ্জে উপস্থাপন করে। প্রশ্ন কিন্তু আসতে পারে যে কোরিয়া সংক্রান্ত সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় উপস্থাপন করে, এবং জাতিপুঞ্জ কোরিয়ার এই সমস্যা সমাধানের জন্য 9 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করে। এই কমিটির নাম কি? UNTCOK, ইউনাইটেড নেশন টেম্পোরারি কমিশন অন কোরিয়া, এবং এর চেয়ারম্যান হয় ভারতীয় কূটনীতিবিদ KPS মেনন। তোমরা কিন্তু এগুলো নোট করবে। জাতিপুঞ্জের সদস্যদের কাজ কি ছিল, 2 কোরিয়ায় নির্বাচনের মাধ্যমে দুটো সরকার গঠন করা, কিন্তু সোভিয়েত নিয়ন্ত্রণাধীন উত্তর কোরিয়ায় জাতিপুঞ্জের সদস্যদের প্রবেশ করতে দেওয়া হয়নি, প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, নো এন্ট্রি। এরই অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন দক্ষিণ কোরিয়ায় জাতিপুঞ্জের সদস্যদের তত্ত্বাবধানে 1948 সালে 12ই মে নির্বাচন করা হয়, এবং ওই বছরই 15ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন একটি সরকার গঠন করা হয়, এবং দক্ষিণ কোরিয়ায় একটি রাষ্ট্র গঠন করা হয়, যেই রাষ্ট্রের নাম দেওয়া হয় রিপাবলিক অফ কোরিয়া। এর প্রধান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের
অধিবাসী সিংম্যান রি। এরপর 1948 সালে 12ই ডিসেম্বর জাতিপুঞ্জ দক্ষিণ কোরিয়ার যে সরকারকে একে বৈধ সরকার ঘোষণা করে সমগ্র কোরিয়ার মধ্যে। প্রশ্ন কিন্তু আসতে পারে, এই লাইনগুলো সব টুকে রাখবা। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ কোরিয়ার সরকারকে স্বীকৃতি প্রদান করে 1949 সালের 1 জানুয়ারি এবং 31টি রাষ্ট্র একে স্বীকৃতি জানায়, অর্থাৎ দক্ষিণ কোরিয়া রাষ্ট্রকে স্বীকৃতি জানায়। এইবার তোমাদের প্রশ্ন এখানে কি কি আসতে পারে? কোন কোরিয়ায় নির্বাচন হয়েছিল, নির্বাচন কবে হয়েছিল, নির্বাচনে কে জিতছিল, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রের নাম কি, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের নাম কি, একে স্বীকৃতি কবে জানানো হয়েছিল এবং মার্কিন একে কতগুলো দেশ স্বীকৃতি জানাইছিল, এইসব প্রশ্ন আসতে পারে। আমি যেগুলো লাইন বললাম সেখান থেকে আমি নাই করে কমসে কম 15 থেকে 20টা প্রশ্ন নিজেই পুট আপ করে দিতে পারবো। এইবার দক্ষিণ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে সাহায্য করতে থাকে। এরই বিপরীত দিকে 1948 সালে কমিউনিস্ট নেতা কিম উল সুং উত্তর কোরিয়ায় একটি সরকার গঠন করে, যার নাম জনগণতান্ত্রিক কোরিয়া, পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া। এইবার জিনিসটা বোঝা গেল যে এখনও কিন্তু চলতেছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া চলতেছে তোমাদের বিটিএস। এইভাবেই দক্ষিণ কোরিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সাহায্য দিতে থাকে, যেমন $75 মিলিয়ন সামরিক সাহায্য দিছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে যায়। যুদ্ধ কি করে শুরু হয়? উত্তর কোরিয়া দেখতেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন মদত চলতেছে এবং দক্ষিণ কোরিয়ায় ঘাঁটি তৈরি হয়ে গেছে। এবার আমি যদি ওকে অ্যাটাক না করি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাকে ছাড়বে না। সোভিয়েত নিয়ন্ত্রণাধীন উত্তর কোরিয়া তার 31 ডিগ্রি অক্ষাংশ পার করলো কবে? 1950 সালে 25শে জুন এবং প্রবেশ করলো দক্ষিণ কোরিয়ায়। শুরু হয়ে গেল প্রত্যক্ষ যুদ্ধ। এগুলা কিন্তু সব নোট করবা। এইবার কোরিয়া সংক্রান্ত প্রশ্ন জাতিপুঞ্জে উপস্থাপন করা হয়। জাতিপুঞ্জ উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে চিহ্নিত করে। এইবার পরিস্থিতি আরও খারাপ হয় 1950 সালে, যখন জাতিপুঞ্জে চীনকে অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয়, চীনও সদস্য হবে। এই পরিস্থিতিতে সোভিয়েত রাশিয়া ওই বৈঠকে ছিল না, ওই বৈঠক বয়কট করে। পরিস্থিতি অনুসারে জাতিপুঞ্জ কি করে ওকে উত্তর কোরিয়াকেই আক্রমণকারী বলে ঘোষণা করে এবং বলে যে তুই দক্ষিণ কোরিয়া থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করবি। কে শুনে কার কথা? এবং 27শে জুন নিরাপত্তা কমিশনের পরিষদে এই প্রস্তাব ওঠে যে উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে চিহ্নিত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়াকে যেন সমস্ত সদস্য সাপোর্ট করে, যুগোস্লাভিয়া এর বিরোধিতা করে এবং ভারত এই ভোট দানে বিরত থাকে। ভারত কোনো পার্টিতে ছিল না, আমি এখনো থাকবো না, ওখানে থাকবো না, যা ইচ্ছা। দক্ষিণ কোরিয়ার 95% অংশ উত্তর কোরিয়া দখল করে নেয়। এবার মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো? নতুন করে তাদের সেনা সংগ্রহ করলো, সামরিক জিনিসপত্র সংগ্রহ করলো, প্রায় 50,000 সৈন্য দক্ষিণ কোরিয়া প্রবেশ করালো। জাতিপুঞ্জের সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে 15ই সেপ্টেম্বর আবার তীব্র গতিতে আক্রমণ করলো এবং 30শে সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দক্ষিণ কোরিয়ার দখল মুক্ত করলো। এইভাবে তারা জয়ের আনন্দ করতেছিল। 9 অক্টোবর দক্ষিণ কোরিয়া 38 ডিগ্রি অক্ষাংশ রেখা পার করে উত্তর কোরিয়া প্রবেশ করল। এবার এখানে একটা বোকামি কি করছিল ওই সেনাপতি ম্যাক আর্থার, সে কি করলো যে আনন্দে এবার কি করলো যে যা, এবার আমি উত্তর কোরিয়াকে শেষ করে দেবো, দখল করে নেব। এমন উত্তর কোরিয়া অ্যাটাক করছে, এই অ্যাটাক করতে করতে চীনের ইয়াংলু নদীর তীরে অবস্থান করে ফেলাইছে। এবার চীনের সাথে যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে গেছে। চীনের মাও জেতুং এই নীতি বরদাস্ত করবে না। এবার ও কি করলো? দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, উত্তর কোরিয়ার সাথে নিয়ে দক্ষিণ কোরিয়াকে অ্যাটাক করা শুরু করে দিল। এবার এই পরিস্থিতিতে 1951 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল চীনা বাহিনী দখল করলো। এবার মার্কিন যুক্তরাষ্ট্র খেপে গেছে। এবার ম্যাক আর্থারকে বলছে তোর এত পাকামি, ওকে দিল বরখাস্ত করে, ভাগ এখান থেকে। এবং ম্যাক আর্থারের পরিবর্তে এখানে বসালো জেনারেল ম্যাথিউ রিউস। এই সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন হ্যারি ট্রুম্যান। শেষ পর্যন্ত 1951 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চুক্তি হয় এবং এই চুক্তির মাধ্যমেই এই যুদ্ধের অবসান ঘটে। এইবার আমরা পড়ব কিউবা সংকট সম্পর্কে বা কিউবান ক্রাইসিস সম্পর্কে। ঠান্ডা লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল কিউবা সংকট। কিউবা ছিল ওয়েস্ট ইন্ডিয়ান আইল্যান্ডের একটি সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ। এটি ছিল ক্যারিবিয়ান সাগরের তীর। 1898 সালে ফ্রান্সের অধীনতা মুক্ত হয় এই কিউবা। এরপর 1903 সালে আমেরিকার সাথে প্লাট নামে একটি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে আমেরিকা কিউবার অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার পায়। কিন্তু রুজভেল্ট মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর 1934 সালে এই চুক্তি বাতিল হয়েছে। কিউবা ছিল সর্ববৃহৎ চিনি উৎপাদনকারী দ্বীপপুঞ্জ। এছাড়াও কিউবাতে তামাক উৎপাদন করা হতো এবং বিভিন্ন ফসল উৎপাদন করা হতো। আস্তে আস্তে কিউবা
আমেরিকার উপনিবেশে পরিণত হয়। এর ফলে কিউবাতে আরও দরিদ্রতা বৃদ্ধি পায়। আমেরিকা ভাবলো যে কিউবাকে কী করে দখল করা যায়। এর জন্য 1952 সালে মার্কিন পৃষ্ঠপোষকতায় ফ্যালজেনিকা বাতিস্তা একটা অভ্যুত্থান ঘটে। এর ফলে 1954 সালে তিনি কিউবার ক্ষমতা দখল করেন এবং রাষ্ট্রপতি নিযুক্ত এবং কিউবায় মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা হয়। কিন্তু কিউবার জনগণ এই সরকারের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। ফিদেল কাস্ত্রো এক গণ অভ্যুত্থানের মাধ্যমে 1959 খ্রিস্টাব্দে যে এই সরকারের পতন ঘটায় এবং কিউবার রাষ্ট্রপতি নিযুক্ত এবং বিভিন্ন সাম্যবাদী দেশ যেমন রাশিয়া, চীনের সাথে বিজনেস চুক্তি করতে থাকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করে যে কি করে ফিদেল কাস্ত্রোর সরকার অবসান ঘটানো যায়। এরই পরিকল্পনাতে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন কমিউনিস্ট বিরোধী কিউবান যারা কিউবা দ্বীপপুঞ্জ থেকে চলে আসছে তাদের প্রশিক্ষণ দিতে থাকে। কোথায়? ফ্লোরিডা এবং গুয়েতামালার শরণার্থী শিবিরে। এইবার মার্কিন যুক্তরাষ্ট্র কী করে, কাস্ত্রো সরকারকে উচ্ছেদ করার জন্য 1961 সালে 1400 কমিউনিস্ট বিরোধী কিউবান সদস্যদের নিরাগুয়া থেকে পিক উপসাগরে নিয়ে আসে। কিন্তু কাস্ত্রো সরকার এই বিদ্রোহের মোকাবিলা করে এবং এটা দমন করে। এর বিরোধিতা কিন্তু সর্বত্রই ছড়িয়ে পড়ে এবং জন কেনেডি ঘোষণা করে যে আমরা যে কোনো মতে এই কমিউনিস্ট সরকারকে উচ্ছেদ করবই। এইবার পরিস্থিতি খারাপ হয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে কেন্দ্র করে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করে যাতে সে তার শত্রু দেশকে ভয় পায় রাখতে পারে। কিন্তু রুশ কিন্তু এরকম ছিল না, রুশ নিজের টেরিটরিতে থাকত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খবর পায় যে রাশিয়া কিউবাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে। ব্যাপারটা বোঝো, তোমার পাশের বাড়ি যদি তোমার শত্রুকে রাখে তোমার বাড়িতে অ্যাটাক করার জন্য, তুমি তাহলে কী করবা? এবার পাশের বাড়ি তাহলে তোমার শত্রু হয়ে যাবে। ঠিক এরকমই এইটা ছিল আমেরিকা আর এইখানে ছিল কিউবা দ্বীপপুঞ্জ। রাশিয়া এইসব জায়গায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে। এবার এইখান থেকে আমেরিকাতে অ্যাটাক করা সহজ। আমেরিকা খেপে গেছে যে ক্ষেপণাস্ত্র ঘাঁটি করতেছিস রুশকে, এবার তোরও কপাল খারাপ আছে। এবার আমেরিকা একটা ঘোষণা করলো বেতারের মাধ্যমে, মানে রেডিওতে। 1962-তে 22 অক্টোবর রাষ্ট্রপতি কে ছিল? জন কেনেডি। যে কিউবার আশেপাশে আমেরিকা তার নৌবাহিনী মোতায়েন করবে, যে কিউবাকে ঘিরে দিবে ওর নৌবাহিনী দিয়ে, এবং কিউবাতে যত নৌবাহিনী প্রবেশ করবে সব চেকিংয়ের মাধ্যমে, কোনো চেকিং ছাড়া প্রবেশ করা হবে না। এবং এমনকি রাশিয়াও যদি প্রবেশ করে তাকে চেকিংয়ের মাধ্যমে। এবং সবথেকে বড় একটা ঘোষণা করে, যদি কিউবা থেকে আমেরিকায় কোনো অ্যাটাক হয় তাহলে দোষ পড়বে রাশিয়াতে এবং আমেরিকা ডাইরেক্ট রাশিয়াকে আক্রমণ করবে এবং কিউবাকে তো আক্রমণ করবেই করবে। কিউবাকে ধমকি দিল যে তুই আমার প্রতিবেশী হয়ে আমার শত্রুকে তোর বাড়িতে স্থান দিছিস, আমি তোকে ছেড়ে দেবো। তুমি চিন্তা করো যে তোমার কোনো শত্রুকে যদি তোমার প্রতিবেশী স্থান দেয়, প্রতিবেশী জানে যে তোমাকে অ্যাটাক করবে, তাও যদি স্থান দেয়, তাহলে তুমি কি ওই প্রতিবেশীকে ছেড়ে দিবা? এবার রাশিয়া কি করলো? রাশিয়া তাদের সমস্ত সেনাকে অ্যাক্টিভ করে দিল, সমস্ত ছুটি বাতিল করে দিল, বললো যে তৈরি থাকো, যুদ্ধ কিন্তু হইতে পারে। এবং রাশিয়া ঘোষণা করলো যে কিউবাগামী কোনো রাশিয়ার জাহাজ যদি আমেরিকা অ্যাটাক করে তাহলে ডাইরেক্ট আমিও আমেরিকা অ্যাটাক করি। এবার মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া এবং কিউবা তিনজনেই জাতিপুঞ্জের কাছে তাদের বিষয়টি উপস্থাপন করে জাতিপুঞ্জ শান্তি বজায় রাখার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত 1962 খ্রিস্টাব্দে 27 অক্টোবর সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ একটি প্রস্তাব দেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কিউবার নৌ অবরোধ তুলে নেয় এবং তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তুলে নেয় তাহলে রাশিয়াও ক্ষেপণাস্ত্র ঘাঁটি তুলে নেবে কিউবা থেকে। শেষ পর্যন্ত রাশিয়াও ক্ষেপণাস্ত্র ঘাঁটি তুলে নেয় এবং 20 নভেম্বর 1962 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেয়। এইভাবে নিকিতা ক্রুশ্চেভের মধ্যস্থতায় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ এড়ানো সম্ভব হয়। এই ছিল ঠান্ডা লড়াই সম্পর্কে আলোচনা। আমি যা বললাম প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি লাইন ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই নোট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। তোমাদের যা কোয়ারি থাকে তোমরা কমেন্টে লিখে দিবে, আমি অবশ্যই রিপ্লাই দিব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমাদের শেয়ার খুবই জরুরি। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।